ক্লাস সেভেনের প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো, তোমাদের যাদের পরীক্ষা হয়নি, অঙ্ক পরীক্ষা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তো তোমরা দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা কেশবপুর স্কুলে ওদের পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। তো ওদের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা আমি আলোচনা করতেছি। খুবই সহজ প্রশ্নপত্র ছিল, আর প্রায় তিরিশই পাওয়ার মতো প্রশ্নপত্র ছিল, ঠিক আছে। আর দেখো তোমরা প্রশ্নগুলো পারো কিনা, তোমরা নিজেরা করার চেষ্টা করো। যদি না পারো আমি সলভ করেও দিয়ে রেখেছি, ঠিক আছে। দেখে নাও ভাই ভিডিওটা ভালো করে, ঠিক আছে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। হ্যাঁ, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পড়তে পারে, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথমে এমসিকিউতে বলেছে আটটে করতে। আটটের মধ্যে প্রথম প্রশ্নে বলেছে 40 টাকার 12.1-2% সমান কত পয়সা। কি বলেছে? 40 টাকার 12.1-2%, তাই তো। দেখো তাহলে 40 টাকার, টাকার মানে এর 12.1/2, 12.1/2 মানে কত? 12×2 = 24 আর 1 25/2 পার্সেন্ট। মানে আমি কি জানি? পার্সেন্ট মানে আমি সবসময় বলে রেখেছি যে 1/100। পার্সেন্ট মানে কি? 1/100। তাহলে 25-এ কাটো, 25 4-এ 100, 4-এ কাটো, 4 10-এ 40, 2-এ কাটো, 2 5-এ 10 সমান তাহলে কত টাকা হচ্ছে? না 5 টাকা হচ্ছে। কত টাকা হচ্ছে? না 5 টাকা হচ্ছে। কিন্তু উত্তরে কি চেয়েছে? কত পয়সা। তাহলে আমাকে টাকাটাকে পয়সায় নিয়ে যেতে হবে। সমান কত পয়সা হয়ে যাবে? 500 পয়সা। তাহলে কোন উত্তরটা সঠিক হবে? অপশন সি। না, এটা 5 পয়সা আছে, দেখো এটা কিন্তু হবে না, 500 পয়সা হবে। এই ভুল করবে না, সব ঠিক করে দিয়ে ভুল করে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখো কি বলা আছে? 5 টাকা, আর এখানে চেয়েছে কত পয়সা। এখানে উত্তরে দেখো পয়সা দেওয়া আছে, আসল উত্তর কত? 500 পয়সা। তাহলে এটা হবে আসল উত্তর। এটা কিন্তু ভুল, হ্যাঁ, 5 পয়সা করবে না ভুল করে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলেছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ। একদম সুন্দর অঙ্ক। 2 কিলোগ্রাম, কত গ্রাম হবে? তাহলে 2 কিলোগ্রামকে আমি লিখতে পারি 2000 গ্রাম, তার 1/5 অংশ, তাহলে 1/5। 5-এ কাটলে 5 4 2000, মানে 5 4-এ 20 আর বাকি দুটো শূন্য, তাহলে 400 আর 1-এ 400 গ্রাম, ঠিক আছে। তাহলে এই অপশন সি 400 গ্রাম, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখো তারপরের অঙ্কটা দেখো। তারপরে কি বলেছে যে 5/7 সঙ্গে কত গুণ করলে 2 পাবে। 5/7 সঙ্গে কত গুণ করলে 2 পাবে, একদম সহজভাবে বোঝো। যে আগে যদি আমি জিজ্ঞেস করি তোমাকে 6-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে, বলো দেখি আমাকে সহজভাবে। যে 6-এর সঙ্গে, ধরো আমি বললাম কি না 6-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে, তুমি বলবে 3 গুণ করলে। কিভাবে পাচ্ছ? যদি আমি জিজ্ঞেস করি যে 6-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে, তুমি কিভাবে পাচ্ছ? 18কে 6 দিয়ে ভাগ করলে 6×3 = 18। তার মানে এইটাকে দিয়ে এইটাকে তোমাকে ভাগ করতে হবে। তাহলে এখানেও সেম বলেছে যে 5/7 সঙ্গে কত গুণ করলে 2 পাবো। তার মানে আমাকে কি করতে হবে? 2 ভাজিত 5/7, তাহলে সমান কত হয়ে যাবে? 2 ভাগ্যে লিখবো গুণ, 5/7 উল্টে হয়ে যাবে 7/5। তাহলে 7 দুগুণে 14/5। তাহলে উত্তর দেখো এখানে 5/7, 7/10, 5/14, এই যে 14/5, তাহলে এটা হবে সঠিক উত্তর। একদম সহজ অঙ্ক, কোনো কিচ্ছু নেই। তারপরে দেখো বলেছে মিশ্র ভগ্নাংশ করতে 4:5, x:y এবং 3y:2x, এদের অনুপাতগুলোকে মিশ্র অনুপাত করতে 4:5, x:y আর 3y:2x। দেখো কিভাবে করব। জানো যে মিশ্র অনুপাত করতে গেলে কি করতে হবে? পূর্ব পদগুলোর গুণফল আর উত্তর পদগুলোর গুণফল। পূর্ব পদ কোনটাকে বলে? যে কোনো অনুপাতের প্রথমটাকে বলে পূর্ব পদ আর শেষেরটাকে বলে উত্তর পদ। তো অনুপাতের আগে যেটা থাকে, বাম দিকে যেটা থাকে সেটা হবে পূর্ব পদ, অনুপাতের ডান দিকে যেটা থাকবে সেটা হবে উত্তর পদ। তাহলে এই যে 4:5, এখানে পূর্ব পদ কত? 4, x:y, এখানে পূর্ব পদ কত? 5, আর 3y:2x, এখানে পূর্বপদ কত? 3y। তাহলে মিশ্র ভগ্নাংশ বের করতে গেলে আমাকে কি করতে হবে? পূর্ব পদগুলোর গুণ করতে হবে আর উত্তর পদগুলোর গুণ করতে হবে, দিয়ে অনুপাত দিয়ে কি করতে হবে? উত্তর পদগুলোরও গুণ করতে হবে। উত্তর পদ কত আছে? 5 গুণ, তারপরে উত্তর পদ কত আছে? y, তারপরে উত্তর পদ কত আছে? 2x। তাহলে দেখো একদম সহজভাবে y আর এই y কেটে গেল, x আর এই x, আচ্ছা 4 গুণ, ও ভুল করেছি তো। কি ভুল করেছি? 4-এর সঙ্গে তো x গুণ হবে আর 3y গুণ হবে, আর অনুপাত এখানে কি আসবে? 5 গুণ y, সরি, y গুণ 2x। তাহলে দেখো এইবার দেখো এই x কাটছে, এই y কাটছে, তাহলে আর কি কাটবে? 2 কাটলে 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6 অনুপাত 5।
তাহলে এটা কত হবে, উত্তরটা কত হবে 6:5। কোনটা আছে, অপশন বি 6:5। একদম সহজভাবে হয়ে গেল, সুন্দর, কোনো অসুবিধা নেই। তাহলে মিশ্র অনুপাত মানে কি, পূর্ব পদগুলোর গুণ করতে হবে আর উত্তর পদগুলো গুণ করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরও থাকবে, ঠিক আছে। যাদের পরীক্ষা হয়নি এখনো, তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখো, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন দিতে পারো, বা এইরকম টাইপের অঙ্ক থাকবে, অবশ্যই থাকবে। এই যে মিশ্র অনুপাত বের করো, এই টাইপের অঙ্ক তো থাকবেই আমার যেটা মনে হয়। তারপরে এই টাইপের অনুপাত দিয়ে সমানুপাত দিয়ে অঙ্ক একটা হচ্ছে মানে পুরো প্রথম পদ বা দ্বিতীয় পদ বা তৃতীয় পদ বা চতুর্থ পদ যে কোনো পদ চাইতে পারে, ঠিক আছে। তাহলে 21:28 সমানুপাতিক 3 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নে কত বসবে, প্রশ্নটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে। দেখো একদম সহজ, 21 অনুপাত মানে কি আমি জানি, অনুপাত মানে বাই, তাহলে 21:28 মানে 21/28। সমানুপাত মানে কি, সমান। 3 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমি কি বসাবো, 3/x, কত বসাবো, 3/x। 7×3 = 21, 7×4 = 28। আর এবার যদি উপরে উপরে সমান চিহ্নের উপরে উপরে কেটে যায়, ঠিক আছে, তাহলে x সমান কি হয়ে যাবে, 4। কত উত্তর হবে তাহলে, 4, এটা হবে উত্তর, ঠিক আছে। তারপরে যদি তোমরা দেখো, বলছে 6-এর দাগে কি বলেছে, যে x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধের যোগ। একদম সহজ, বলছে x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ মানে কত, 2x, x এর দ্বিগুণ। y এর অর্ধেক, y এর অর্ধেক কত, y মানে y এর অর্ধেক মানে /2। এবার যোগ বলেছে, কি বলেছে, যোগ, তাহলে আমি কি করব, দুটোকে যোগ করব। তাহলে x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ, তাহলে 2x + y/2। কোথায় আছে 2x প্লাস, এই যে b, 2x + y/2, এটা হবে উত্তর, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, যে -18/5 x² z গুণ -10/9 xy² z এর সরলতম মান কত। একদম সহজ, দেখো মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে উত্তরটায় প্রথমে প্লাস আসবে। 9 কাটলে 9 দুগুণে 18, 5 কাটলে 5 দুগুণে 10, তাহলে 2 আর 2 গুণ হয়ে যাবে 4, x² আর x গুণ হয়ে যাবে x এর কিউব, y² এখানে আছে, এখানে নেই, তাহলে y² বসে যাবে, z আর z গুণ হয়ে যাবে z এর স্কোয়ার। তাহলে 4x এর কিউব y² z², 4x এর কিউব y², এটা z এর কিউব আছে, এটা না, হ্যাঁ এটা না, 4x এর কিউব y² z², এইটা বি, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে দেখো বলেছে, একটি সরল কোণকে, খুব সুন্দর অঙ্ক, একটু যদি বেশি ক্লিয়ার থাকে কোনো ব্যাপার না। একটি সরল কোণ, এটা একটা সরল কোণ, এটা 180 ডিগ্রি, ধরো আমি এখানটায় একটা ফুটকি দিয়ে ঘুরিয়ে দিলাম, এটা 180 ডিগ্রি। এবার হচ্ছে সরল কোণকে সমদ্বিখণ্ডিত করলে, এই যে সমদ্বিখণ্ডিত করলে, তাহলে যে কোণ উৎপন্ন হবে, সরল কোণ মানে কত, 180 ডিগ্রি। তাকে যদি সমদ্বিখণ্ডিত করো, 2 দিয়ে ভাগ করো, 2 90 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করবে, এটাও হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি করে হচ্ছে, 90 ডিগ্রি, অপশন বি, ঠিক আছে। তারপরে 9-এর দাগের অঙ্কটা একটু দেখে নাও। 9-এর দাগে বলছে, প্রদত্ত কোণটি একটি ট্রাপিজিয়াম চতুর্ভুজে ছিল। ট্রাপিজিয়ামের আগে ছবি আঁকার চেষ্টা করো। ট্রাপিজিয়াম মানে আমি কি বলছিলাম, যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, এই বাহুটার এই বাহুটা সমান্তরাল হবে, সমান না, কি হবে, সমান্তরাল। সমান মানে কি, এটা আমি 10 সেন্টিমিটার রাখলে এটাকে আমাকে 10 সেন্টিমিটার রাখতে হবে, সেটা সমান। আর সমান্তরাল মানে কি হবে, যত দূর তুমি বাড়াও না কেন মিলবে না, এই দুটো রেখাকে তুমি যত দূর খুশি বাড়াও না কেন, এই দুটো মিলবে না, তাহলে এটা হবে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, হ্যাঁ সমান না, কি হবে, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, ঠিক আছে। একদম সমান কিন্তু করবে না ভুল করেও, সমান নয়, একদমই সমান নয়, সমান্তরাল হবে, হ্যাঁ। তারপরে এটা 8 না, এটা 4 হবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এটা 4। বলেছে, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। যতজন সদস্য আছে প্রত্যেকে 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, তাহলে মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসেব করে দেখো ক্লাবের সদস্য সংখ্যা কত, কতজন ক্লাবের সদস্য আছে সেটা আমাকে দেখতে বলেছে। একদম সহজ, কোনো কিছুই নেই, বলছে 5 গুণ টাকা, কত গুণ করে দিয়েছে, 5 গুণ টাকা। আমি ভাষা দিচ্ছি না, এমনি করে দিচ্ছি, তোমরা ভাষা দিয়ে করবে পরীক্ষায়, না হলে কিন্তু নাম্বার কাটবে, ঠিক আছে। মোট কতজন বলা আছে, 5,15,205 জন, তাহলে 5,15,205কে কি করতে হবে, প্রথমে 5 দিয়ে ভাগ করতে হবে। ভুল কি করে দেখো, ভুল কি করে, 5 একে 5, 5 3 15 বসিয়ে দেয়। আরে না, দুটো সংখ্যা নিচ্ছ, তা দুটো সংখ্যা নিলে কি করতে হবে, একটা শূন্য আনতে হবে না, 5 একে 5, তারপরে 0, 5 3 15, আবার এই 20 5 4 20 বসে দেয়। আরে না, দুটো সংখ্যা আবার, তাহলে শূন্য, এখানে দুটো শূন্য বসাতে হবে, এই দুটো শূন্য বসাতে ভুল করে ছাত্ররা,
বুঝতে পারলে কি বললাম? একদম এই ভুলটা করবে না, কি 5 একে 5 তারপরে 5 3 15 একদম ডাইরেক্ট বসিয়ে দেয় না, ভুল করে, আমি জানি, এই জন্য আমি এটা বারবার করে তোমাদেরকে বলতেছি যে দুটো সংখ্যা একসঙ্গে নামালে কি করতে হয়, ভাগের বেলা শূন্য দিতে হয়। তাহলে 5 4 20 আর 5 একে 5, তাহলে 10,000 1,03,000, সরি 10,003 না 1,03,041, ঠিক আছে। তাই এই 1,03,041 কে এবার কি করব, বর্গমূল করব। দেখো বর্গমূল আমি এমনি ভেঙে ভেঙেও করতে পারি, কিন্তু ভেঙে ভেঙে করতে গেলে কি হয় বলো দেখি, ভেঙে ভেঙে করতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, অনেকটা টাইম নষ্ট হবে, ঠিক আছে। তুমি ভাঙবে 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 ভাঙবে, তার থেকে ভালো কি হয় না ভাগ পদ্ধতিতে করে নিতে। ভাগ পদ্ধতি বর্গমূল তোমরা সবাই আশা করি জানো, দুটো দুটো করে দাগ টানলে 3 তিরিকে 9 বসালে 9, তারপরে ভাগ বিয়োগ হলে 1, এখান থেকে 3 আর 0 30 নামলো, 3-এর ডবল হয়ে গেল 6, 62 দুগুণে হয়ে যাবে 2 দুগুণে 4, 2 6 12, তাহলে 124, বিয়োগ করলে হবে 6, এখান থেকে 0 আর 4 এটা নামবে। এবার কি করব, এখানটায় 32-এর ডবল হয়ে যাবে 6, সরি ভুল হয়েছে এখানটায়, এখান থেকে 6 আর এখান থেকে 4 আর 1 41 নামবে। এবার 32-এর ডবল কত আসবে, 32-এর ডবল আসবে যে 64, 32-এর ডবল কত, 32-এর ডবল আসবে 64, তাহলে এখানটায় 64 দিয়ে ভাগ করলে 64 একে 641 একে 641, ঠিক আছে। তাহলে হয়ে গেল কতজন না টোটাল 321 জন। তাহলে হিসেব করে দেখি, দেখো ক্লাবের সদস্য সংখ্যা কত, হিসেব করে দেখবো যে ক্লাবের সদস্য সংখ্যা কত না 321 জন। ভাষাটা লিখবে, অবশ্যই ভাষা লিখবে, ভাষা না লিখে অঙ্ক করবে না। হ্যাঁ, আমি যেমন এখানে তোমাদেরকে এমনি বোঝানোর জন্য এমনি করে দিয়েছি, এভাবে করবে না, কিন্তু ভাষা লিখে লিখে তবেই করবে। তারপরে 2-এর দাগে বলেছে দেখো কি যে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। কি বলা আছে যে এক ব্যক্তি তার মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন। কত টাকা বাড়ি ভাড়া দেন, 750 টাকা বাড়ি ভাড়া দেন। বাকি টাকা 3:1 অনুপাতে সংসারের খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারের খরচ করেন, একদম সহজ প্রশ্ন বলেছে কি দেখো বাকি টাকা, তার মানে আগে আমি 24,750 টাকা আয় করতো, 750 টাকা বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে, তাহলে এই 24,750 থেকে 750 কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে, 750 750 বাদ চলে গেলে 24,000 টাকা পড়ে থাকবে। তাহলে এই 24,000 টাকা কি করেছে যে 3:1 অনুপাতে সংসারের খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য, হ্যাঁ খরচ করেন। কি চেয়েছে আমাকে, শুধু সংসারের খরচ চেয়েছে, আমাকে ছেলে মেয়ের শিক্ষা চাইনি, তাহলে আমি ছেলে মেয়ের শিক্ষা করবও না। তাহলে কি করবো যে সংসারের খরচের আনুপাতিক ভাগার, কি লিখবে যে সংসারের খরচের, আমি লিখছি না, ভাষা তোমরা লিখবে, সংসারের খরচের আনুপাতিক ভাগার। কত হবে সংসারের খরচের আনুপাতিক ভাগার, দেখো এখানে 3:1 আছে, প্রথমে কি আছে 3, আর প্রথমে কি আছে সংসারের খরচ 1 আছে, তারপরে 1 আছে ছেলে মেয়ে, তার মানে সংসারের খরচের জন্য 3, আর নিচে বুঝবে মোটটা 3 আর 1 যোগ হয়ে কত হয়ে যাবে 3/4, এটা হবে সংসারের খরচের আনুপাতিক ভাগার। এরপরে তোমাকে বলবে আচ্ছা এটা সংসারের খরচের আনুপাতিক ভাগার বেরোলো, এবার তোমাকে চেয়েছে যে কত টাকা, তাহলে সংসারে খরচ, খরচ হবে কত, খরচ হবে না টোটালটা কত 24,000, 24,000-এর গুণ 3/4, তাহলে 4-এ কাটলে 4 6 24, 6,000, 6,000 আর 3 গুণ হয়ে যাবে 6 3-এ 18,000 টাকা হয়ে গেল, একদম সুন্দর। তারপরে 3-এর দাগে দেখা বলেছে কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে 8 ঘন্টা পর, আচ্ছা কমলে হবে, এখানে কমতে হবে না, এখানে কমলে 8 ঘন্টা পর তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। তাহলে ছিল কত 12 ডিগ্রি সেলসিয়াস, হয়েছে কত না -4 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস, তাহলে যদি আমি বলি যে 12 ডিগ্রি ছিল 4 ডিগ্রি হয়ে গেছে, তাহলে কতটা কমেছে, 12 ডিগ্রি সেলসিয়াস -4, তাহলে টোটাল 16 ডিগ্রি সেলসিয়াস কমেছে। 12 ছিল, 12 থেকে 0, আবার 0 থেকে আবার এদিকে -5, তাহলে -4, তাহলে ওইদিকে 12 ঘর কমবে, এদিকে 4 ঘর, টোটাল 12 4 16 ঘর কমবে না। তাহলে বলেছে কি যে তাপমাত্রা, এবার বলছে যে প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমে, তাহলে প্রতি ঘন্টায় কমে 16-কে 8 দিয়ে ভাগ করে দিতে হবে, 8 ঘন্টায় কমেছে ওটা, তাহলে 16/8, 8-এ কাটলে 8 দুগুণে 16, তাহলে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস করে কমবে, ঠিক আছে। 4-এর দাগে কি বলেছে, 4-এর দাগে বলেছে যে 4-এর দাগে দেখো কি বলেছে, একটি ত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। তাহলে এখানে লিখবো কত কি জন, এখানে লিখবো কি দিন, টোটাল কত জন 4,000 জন, কত দিনের না 30 দিনের, সরি 4,000 জনের 190 দিন,
4000 জনের কত দিনের খাবার মজুদ আছে? 190 দিন। 30 দিন কেটে গেছে, তাহলে 30 দিন বাদ দিয়ে দেবো। তাহলে 30 বাদ চলে গেলে কত হয়ে যাবে? 160। আর 800 জন চলে গেছে, টোটাল ছিল 4000, তার থেকে আমি 800 বাদ দেবো, দিলে মোট কতজন থাকলো তাহলে? আর 3200 জন। তাহলে এদের কত দিন চলবে? তাহলে দেখো অঙ্কটাকে আমি দু রকম করতে পারি। কি কি? একটা ঐকিক নিয়ম পদ্ধতিতে, আরেকটাতে সরল গড়তে, মানে তোমার হচ্ছে ওই যে অনুপাত সনুপাত করে করতে পারি। আচ্ছা, অনুপাত সনুপাত করে দেখাই। জন যদি বাড়ে, লোক সংখ্যা যদি বাড়ে, দিন কমে যাবে, কম দিন চলবে। তাহলে জন আর দিন কি সম্পর্ক? সবসময় এমনিতেও জানো যে জন ও দিন কি সম্পর্ক? সবসময় ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে জন ও দিন যদি ব্যস্ত সম্পর্ক থাকে, তাহলে আমাকে বলো যে অনুপাতটা কি হবে? সনুপাতটা হবে, প্রথমে আমি 32,000 লিখবো, অনুপাত এখানে লিখবো 4000, সমানুপাত এখানে লিখবো 160, অনুপাত x কত আমি জানি না, x ধরে নিলাম। তাহলে দেখো এটাকে লিখতে পারি 3200 বাই 4000 সমান 160 বাই x। 0 0 0 0 কেটে দিলাম, 4 10 40, 4 8 32, 8 কাটলে 8 2 160। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে? 2 10 200। তাহলে কত দিন তাদের চলবে? 200। অতএব দিয়ে ভাষাটা লিখে দিবে। কেমন? দেখো তারপরে কি বলেছে যে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। প্রথম বন্ধু যা পায়, তাহলে প্রথম বন্ধু আমি কি ধরলাম? প্রথম বন্ধু যা পায়, প্রথম বন্ধু কত টাকা পায়? 1 টাকা। ধরলাম যে প্রথম বন্ধু 1 টাকা পায়। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা। বলছে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তাহলে সে যদি 1 টাকা পায় প্রথম বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা। এরপরে বলেছে তৃতীয় বন্ধু, তৃতীয় 3 নম্বর যে বন্ধু, সে কি পাচ্ছে? প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক। প্রথম দুই বন্ধু বলতে এই যে 1 নম্বর 1 টাকা পাচ্ছে, 2 নম্বর 2 টাকা পাচ্ছে, তাদের অর্ধেক। তাহলে 1 আর 2 যোগ তার অর্ধেক। তাহলে 3/2 টাকা পাচ্ছে কে? না 3 নম্বর যে বন্ধু আছে, এটা তৃতীয় বন্ধু। ঠিক আছে? তাহলে এবার এদের যদি আমি অনুপাত বের করি, যে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুর যে প্রাপ্য টাকার অনুপাত কত হবে? 1:2:3/2। এইবারে দেখো এই 2 দিয়ে সবকে গুণ করব, এখানেও 2 দিয়ে গুণ করলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম, এখানেও কি করলাম? 2 দিয়ে গুণ করলাম। এই 2 দিয়ে কেটে গেল, তাহলে 2:4:3 হলো। এইবার বলছে যে কে কত টাকা পাবে। তাহলে আমি এবার যদি আমি বলি যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার, প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত হবে? সে পাচ্ছে কত টাকা? 2 টাকা। তাহলে 2 বাই মোটটা কত? 4 আর 3 7, 7 আর 2 9। এবার যদি বলে যে দ্বিতীয় বন্ধু কত? দ্বিতীয় বন্ধু পাচ্ছে 4, তাহলে 4/9। তৃতীয় বন্ধু কত পাচ্ছে? তৃতীয় বন্ধু পাচ্ছে 3/9। এটা লিখলে যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার 2/9, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার 3/9, আর তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার 4/9। তারপরে কি লিখবে? প্রথম বন্ধু 2/9, দ্বিতীয় বন্ধু 4/9, তৃতীয় বন্ধু 3/9। এরপরে কি লিখবে? এরপরে লিখবে যে আবার অন্যভাবে করবে, আমি এটা একদম একসঙ্গে করে দিচ্ছি। তাহলে 9000 টাকা, এই জন্য গুণ কি হবে? 9000। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা 2/9 গুণ 9000, দ্বিতীয় বন্ধু 2/3 গুণ 9000, এই 4/9 গুণ 9000, আর এটা হবে 3/9 গুণ 9000। তাহলে 9 কাটলে 9 কে 9, তাহলে 1000। 9 কাটলে এটাও 9 কে 9 1000, এটাও 9 কাটলে 9 কে 9 1000। তাহলে 1000 আর 2 গুণ হলে 2000 টাকা। হ্যাঁ, এই কত পাচ্ছে? তাহলে 4000। এই কত পাচ্ছে? 1000 3 গুণ হয়ে 3000 টাকা। ঠিক আছে? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো? সুন্দর অঙ্ক, একদম সহজভাবে হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে দেখো। বলছে এখানে যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে প্রথমে বলেছে যে -81 a⁵ b² + 63 a⁴ b⁴ -45 a² b³ কে -9 a² b³ দিয়ে ভাগ করো। তাহলে প্রথমেই আছে কি? দেখো এই জিনিসটা খেয়াল করবে, সবাইকে অনেকে কি করবে যে এইটাকে ডাইরেক্ট এটা দিয়ে ভাগ করবে, বাকিগুলো যেরকম আছে সেরকম লিখে দেবে। একদম ভুল, পুরো ভুল। কি করতে হবে? প্রথমে দেখো এটাকে এটা দিয়েও ভাগ করতে হবে, এটাকেও এটা দিয়ে ভাগ করতে হবে, এটাকেও এটা দিয়ে ভাগ করতে হবে। কি বলছি বুঝতে পারলে? তাহলে প্রথমে কি করবো? -81 a⁵ আর b² বাই -9 a² b³ যোগ
63 a to the power 4 b to the power 4 by minus 9 a square b কিউব। এই মাইনাস 9 স্কোয়ার বি কিউবটা এটা এরও সঙ্গে ভাগ হবে, এরও সঙ্গে ভাগ হবে, এরও সঙ্গে ভাগ হবে। মাইনাস এখানে হবে 45 a স্কোয়ার বি কিউব বাই মাইনাস 9 a স্কোয়ার বি। দেখো প্রথমটাতে যদি আমি দেখি মাইনাস মাইনাসে কেটে গিয়ে কি হবে প্লাস, বা মাইনাস মাইনাসে ভাগ হলে প্লাস হয়। 9 কাটলে 9 লং 81, তাহলে 9 a টু দি পাওয়ার 5 থেকে a স্কোয়ার বাদ গেলে a কিউব, আর b স্কোয়ার থেকে b কিউব বাদ গেলে b স্কোয়ার থেকে b কিউব, তাহলে নিচে থাকবে b। নিচে 3 আছে, নিচে ছোট আছে, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1 হচ্ছে, সেটা কোথায় থাকবে নিচে। প্লাস, আচ্ছা প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে বলো, যে এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে 9 কাটলে 9 7 × 63, a টু দি পাওয়ার 4 স্কোয়ার কাটলে a স্কোয়ার, b টু দি পাওয়ার 4 থেকে b কিউব বাদ গেলে b। আচ্ছা মাইনাস মাইনাসের কেটে গিয়ে প্লাস হয়ে যাবে, এটা 9 কাটলে 9 5 × 45, তাহলে এখানে থাকবে কত 5 স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, b কিউবও কেটে যাবে, ঠিক আছে। তাহলে 45 স্কোয়ারও কেটে যাবে, b কিউবও কেটে যাবে, তাহলে শুধু 5 পড়ে থাকবে। তাহলে উত্তরটা কত হবে 9a কিউব বাই b মাইনাস 7 স্কোয়ার b প্লাস 5, ঠিক আছে। তারপরের অঙ্ক দেখো, বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 4 সেমি, 2x + 1 সেমি ও 4x - 8 সেমি। ত্রিভুজটির পরিসীমা কি? ত্রিভুজটার পরিসীমা চেয়েছে। পরিসীমা মানে কি, ধরো এই একটা ত্রিভুজ, তার তিনটে বাহু দেওয়া আছে, একটা 10, একটা 5 আর একটা ধরো 7। তাহলে তিনটে বাহুর যোগ করলেই পরিসীমা পেয়ে যাবো। তাহলে এখানে তিনটে বাহু দেওয়া আছে, যোগ করতে হবে, একদম সহজ ব্যাপার। x + 4 প্লাস 2x + 1 প্লাস 4x - 8, এইগুলো যোগ করতে হবে। তাহলে x + 4 + 2x + 1 + 4x - 8। এবার কি করতে হবে, 2x আর x যোগ হলে 3x, 3x আর 4x যোগ হয়ে গেলে 7x, প্লাস 4 আর 1 যোগ হলে 5, 5 আর -8 হয়ে যাবে -3, প্লাস হবে না, কি হবে -3। তাহলে উত্তর কত হবে 7x - 3। এবার যেগুলো সেমি আছে সেমি, ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম কিছুই না, শুধু যোগ করতে হবে ব্যাস, আর কিছুই নেই। তিনি বলেছে সূচকের সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। প্রথমে আছে 2 এর কিউব গুণ 3 টু দি পাওয়ার 5 গুণ 16 বাই 3 গুণ 32। তাহলে প্রথমে যেরকম আছে 2 এর কিউব রাখলাম, 3 টু দি পাওয়ার 5 কে 3 টু দি পাওয়ার 5 লিখলাম। আচ্ছা 16 কে যদি আমি ভাঙি, দেখো 2 আসছে 16, আবার 2 এ ভাঙলে 2 4 এ 8, আবার 2 এ ভাঙলে 2 4। তাহলে আমি এটাকে লিখতে হবে 2 টু দি পাওয়ার 4, 1 2 3 4, চারটে 2 গুণ হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 বাই 3 তো 3 গুণ 32 কে ভাঙলে, দেখো 32 আমি যদি এখানে 32 লিখে দিই, 32 কে ভাঙলে 2 16 32 হচ্ছে, তার মানে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, 5টা 2 গুণ হচ্ছে। আচ্ছা এরপর দেখো 2 টু দি পাওয়ার 3 আছে, 2 টু দি পাওয়ার 5 আছে। আচ্ছা দেখো পাওয়ারে আগে 2 আর দেখো এখানে 2, এই 3 আর এই 4 কি হবে, পাওয়ারে গুণ হলে পাওয়ারে হয়ে যাবে যোগ হয়ে যাবে। আর এটা ভাগ আছে, ভাগ হলে কি হবে বিয়োগ হবে। গুণ 3 টু দি পাওয়ার 5, এখানে কিছু নেই মানে 3 এর মাথায় কত আছে 1, তাহলে -1 ভাগ তো এটা, তাহলে এই জন্য মাইনাস। 2 টু দি পাওয়ার কত হবে 4 আর 3 যোগ করে 7, 7 থেকে 5 বাদ গেলে 2 গুণ 3 টু দি পাওয়ার কত হচ্ছে 4। 2 স্কয়ার মানে 2 দুগুণে 4, আর 3 টু দি পাওয়ার 4 মানে 3 3 কে 9, 9 3 এ 27, 27 3 এ 81, তাহলে এখানে হবে 81। গুণ করলে হচ্ছে 4 1 কে 4, 4 8 32, 324। ঠিক আছে, কোনো ব্যাপার না, একদম সহজ অঙ্ক। এই খুব সহজ অঙ্কই পড়েছে, ঠিক আছে, একদম সহজ অঙ্কগুলোই পড়েছে। কেমন? আর একটা জিনিস কি বলো দেখি, এই সহজ অঙ্কই বেশি ভুল করে, ঠিক আছে। তাই দেখো এই গুণ করাটা কি বলেছে, একদম সহজ। কি বলেছে 4/3 x² y z গুণ 31 y² zx গুণ -6 xy z²। তাহলে দেখো কি হবে, 3 এ কাটলে 3 দুগুণে 6, আগে চিহ্ন বসাই, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে বসে যাবে মাইনাস। 2 আর 4 গুণ হলে 8, 8 আর 31 গুণ হলে 8 একে 8, 8 3 এ 24, 248। x² আর x গুণ হলে x এর কিউব, আর এই x গুণ হলে x টু দি পাওয়ার 4। y আর y² গুণ হলে y এর কিউব, আর এই y গুণ হলে y টু দি পাওয়ার 4। z আর z গুণ হলে z² আর z² কি হয়ে যাবে z টু দি পাওয়ার 4। এটাই কিছুই নেই, একদম সহজ। তারপরটা দেখো বলেছে কি যে 3টে ছাতা বা একটা চেয়ার। তার মানে আমি লিখতে পারি যে 3টে ছাতা সমান একটা চেয়ার, এইটার দাম 600 টাকা। তাহলে একটা চেয়ার সমান যদি 3টে ছাতা হয়, তাহলে দুটি চেয়ার সমান কত টাকা হবে? এই দুটি চেয়ার সমান কটা ছাতা হবে? একটা চেয়ার 3টে ছাতা, তাহলে দুটি চেয়ার 3 গুণ 2 সমান কত হবে 6টি ছাতা হয়ে যাবে।
এবার আমাকে চেয়েছে কি যে 4টি ছাতা ও 2টি চেয়ার, তাহলে 4টি ছাতা প্লাস 2টি চেয়ার। তাহলে 4টি ছাতা মানে কত? 4টি ছাতা মানে দেখো 4টে ছাতা তো 4টি ছাতাই থাকবে, প্লাস 2টি চেয়ার মানে কটা ছাতা পেয়েছি? 6টি ছাতা, তাহলে 6টি এখানে ছাতা লিখবো। তাহলে টোটাল 6 আর 4 কত হয়ে যাবে? 10টি ছাতা। তাহলে এইবার আমি করব এখানে ছাতা, এখানে লিখবো দাম। কটা ছাতা? কটা ছাতা? না 3টে ছাতা। দাম কত? দাম হচ্ছে 600 টাকা। তাহলে 10টা ছাতা দাম কত হবে? একদম সহজ। এবার তোমরা এটা হচ্ছে সরল করতেও করতে পারো আর ভগ্নাংশতেও করতে পারো। সরল করতে করলেও হবে আর ভগ্নাংশতে করলেও হবে, যেরকম খুশি করতে পারো। দেখো তাহলে এখানটা আমি লিখবো যে ছাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে, তাহলে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি হবে? অনুপাতটা হবে যে 3:10 সমানুপাত 600 অনুপাত x। তাহলে 3/10 সমান হয়ে যাবে 600 বাই x। 3 কাটলে 3 200 600, তাহলে 200 আর x 10 গুণ হয়ে 2000। ঠিক আছে, একদম সহজ, সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। পারবে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে আমি প্রণালীটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদম সহজ ব্যাপার, কিছুই নেই। কি করতে হবে? প্রথমে একটা সরলরেখা টানবে, নাম দিলে এ আর এখানে নাম দিলে বি। তারপরে কি করবে? গোল করে যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে পেন্সিল কম্পাসের মাপ নিয়ে গোল করে এরকম ঘোরাবে। পেন্সিল কম্পাস দিয়ে ঘোরানোর পর এই যে কাটলে এটা কত ডিগ্রি, ওই মাপটাই থাকবে, মাপটা চেঞ্জ করবে না। ওই যে মাপটা থাকলে ওই মাপটা কাটবে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তারপরে কাটলে এটা হয়ে যাবে 120, আর 120 আর 60 হাফ করলে হয়ে যাবে 90। এই দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে 90 ডিগ্রি। বুঝতে পারলে কি বললাম? তাহলে সহজ, জানো তোমরা প্রায় কম বেশি সবাই জানো, কম বেশি সবাই এটা জানা উচিত। এটা একটা সরলরেখা টানবে, তারপরে কি করবে? গোল করে ঘোরাবে। প্রথমে 60 ডিগ্রি কাটবে, 120 ডিগ্রি কাটবে, 60 আর 120 হাফ হয়ে যাবে 90 ডিগ্রি থেকে এর সঙ্গে যোগ করে দেবে, ব্যাস 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। আরো অনেক প্রসেস আছে, তো এই প্রসেস ছাড়াও তোমরা আরো অনেক প্রসেস আছে, সেগুলো তো আঁকতে পারো, কোনো ব্যাপার না। স্কেল ও কম্পাসের সাহায্যে পিকিউ আর অঙ্কন করো যার মান 60 ডিগ্রি, কোনো ব্যাপার নেই, তো প্রথমেই বলে দিলাম। এই একটা মান নিয়ে গোল করে ঘোরাবে, এইখানটায় বসিয়ে যে প্রথমে যেটা কাটবে এটাই 60 ডিগ্রি, ওই মাপটাই থাকবে, মাপটা চেঞ্জ করবে না। তাহলে এইটাকে যদি আমি যোগ করে দিই এটা হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার যার মান 60 ডিগ্রি, পিকিউ আর কোণকে, এই কোণটাকে এবার সমদ্বিখণ্ডিত করতে হচ্ছে। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? কাঁটা কম্পাসের কাঁটাটা এভাবে বসালে এখানে বসে এদিকে কাটবে, আবার ওখানে ওই মাপটাই থাকবে, এদিকে কেটে দিয়ে এইটাকে আবার যোগ করে দিই, ব্যাস হয়ে যাবে তোমার হচ্ছে 60 ডিগ্রি হাফ 30 ডিগ্রি। তাহলে পি কিউ আর কোণকে সমদ্বিখণ্ডিত করলে কত ডিগ্রি হয়ে যাবে? 30 ডিগ্রি। আচ্ছা, এরপরে আরেকটা আছে, লাস্ট 3 নম্বর বলেছে যে স্কেলের সাহায্যে পি কিউ একটি সরলরেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য 9 সেমি। আচ্ছা, একটা সরলরেখা অঙ্কন করতে বলেছে 9 সেমি, তাহলে এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ। পি কিউ এর দৈর্ঘ্য এটা 9 সেমি। আচ্ছা, পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেক অংশের দৈর্ঘ্য, এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তাহলে কি বলেছি? হাফের বেশি মাপ নিবে, হাফের বেশি মাপ নিতে হয়, হাফের কম দিলে কিন্তু হবে না। হাফের বেশি মাপ নিয়ে ওদিকে কাটবে, এদিকে কাটবে, আবার কাটাটা কিউতে বসিয়ে এদিকে কাটবে আর এদিকে কেটে দিবে, দিয়ে এইভাবে যোগ করে দিবে, ব্যাস হয়ে যাবে সমদ্বিখণ্ড। এগুলো শেখানো আছে, যদি অসুবিধা হয় বলবে, তাহলে খাতাতে পেন্সিল কম্পাসে খাতাতে করে সুন্দর করে দেখিয়ে দেবো, কেমন?